আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডি&বি ফ্যাকাল্টিতে স্বাগত। আজকে আমরা শিখব ফিবোনাচি ধারা এবং তার সাথে সাথে শিখব গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত। এই গোল্ডেন রেশিও সোনালী অনুপাত খুবই চমৎকার একটি অনুপাত, যাকে আমরা ঈশ্বরীয় অনুপাত বলে থাকি। তো আমরা জানবো যে ফিবোনাচি ধারার সাথে গোল্ডেন রেশিও কি সম্পর্ক এবং গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত আমরা ফিবোনাচি ধারায় কিভাবে ব্যবহার করতে পারি। চলো মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। ফিবোনাচি ধারা, ফিবোনাচি ধারার এটা হচ্ছে সূত্রটা হচ্ছে প্রথম পদ তার দ্বিতীয় পদ তৃতীয় পদ। মনে করো প্রথম পদ, মনে করো শূন্য, শূন্য থেকে শুরু করি। প্রথম পদ হলো শূন্য ধরো, দ্বিতীয় পদটা ধরো এক, এটা এই শুরু করলাম। তাহলে আমার কি করতে হবে, তিন নম্বর পদ আনতে হবে, কি করতে হবে, সূত্র অনুযায়ী আনতে হবে, এই দুটো যোগ করতে হবে। যোগ করলাম, যোগ করলে কত হবে, এক হবে। আবার দেখো এই দুটো যোগ করবো, যোগ করলে কত হবে, দুই। আবার দুইয়ের সাথে এক যোগ করবো, প্রথম পদ দ্বিতীয় পদ যোগ করে আবার তিন নম্বর আসবে, তিন, দুই এক কত হবে, তিন আসবে। আবার দেখো এর সাথে যোগ করলে কত হবে, পাঁচ। এভাবে কিন্তু আমরা অনেক ফিবোনাচি ধারার অনেক পদ বের করতে পারবো। দেখো কিভাবে বের করেছি, এই যে এন, মনে করো যে আমার ফিবোনাচি ধারার পদ পদ এই যে শূন্য নম্বর পদ হচ্ছে এইটা, এক নম্বর পদ হচ্ছে এইটা, দুই নম্বর পদ হচ্ছে এইটা, তিন নম্বর পদ হচ্ছে এইটা, চার নম্বর পদ হচ্ছে এইটা, পাঁচ নম্বর পদ হচ্ছে এইটা। এইভাবে কিন্তু বাড়ছে। 10 নম্বর পদ কিন্তু 55 হয়ে গেছে। দেখো এখানে শূন্য পদ, শূন্য নম্বর পদ ছিল শূন্য, এক নম্বর পদ ছিল এক, দুই নম্বর পদ ছিল এক, কমছিল এখানে, আস্তে আস্তে যোগ হয়ে হয়ে এগুলো বাড়ছে। এখন এই 5 আর 3 8 হয়েছে, 8 আর 5 13 হয়েছে, 13 আর 8 21 হয়েছে, 21 আর 13 34 হয়েছে, 34 আর 21 55 হয়েছে। আমরা কিন্তু মনে করো আমাদের যদি বলা হয় যে ফিবোনাচি ধারার 100তম পদটা বের করো, আবার বের করতে যোগ করে, এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, যোগ করার সময় ভুল হয়ে যেতে পারে, কিন্তু এটা তো আমরা বের করবো না। আমরা করবো কি, সূত্র বসিয়ে করবো, মানে খুব সহজ উপায়ে আমরা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে হবে। ক্যালকুলেটর হাতে কাজ থাকে তাহলে 10 থেকে 20 সেকেন্ড লাগবে না আমাদের, তার আগেও শেষ হয়ে যাবে। যদি আমাদের বলা হয় যত বড় সংখ্যায় বলা হোক না কেন, আমরা বের করে দিতে পারবো। চলো সেইটা যদি বের করতে হয় তাহলে আমাদের জানতে হবে ফিবোনাচি ধারার বের করার সূত্র। ওই সূত্রের মধ্যে আছে গোল্ডেন রেশিও। এখন আমরা জানবো গোল্ডেন রেশিও সম্পর্কে। গোল্ডেন রেশিও মান, গোল্ডেন রেশিওকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, গ্রিক বর্ণ ফাই। ফাই চিহ্নটা ঠিক এরকম, বৃত্তের উপর সোজা একটা দাগ, এই যে ফাই চিহ্নটা। ফাই এর মান হচ্ছে 1.6180333989। এখন চলতে থাকছে, বুঝছো, এটা হচ্ছে ঠিক পায়ের মানের মতো, পায়ের মানে না, পায়ের মানে 3.1416 বলি আমরা, এটা 15 দিয়ে এদিক আমরা এই দিতে পারি। এখানে ঠিক এইভাবেই ফাই মান, গোল্ডেন রেশিও মান, গোল্ডেন রেশিও প্রকাশ করে ফাই দিয়ে, আমরা গোল্ডেন রেশিও মান 1.618, আমরা 1.618 এইটুকু ব্যবহার করি সাধারণত। এই 1.618 এই যে মানটা কিভাবে আসলো, এই মানটা কিভাবে আসলো এটা প্রমাণ করবো আজকে আমরা। তো তার আগে আমাদের একটা চিত্র জানতে হবে। এই চিত্রটা এদিকে বাদ দাও, মনে করো একটা বর্গ আঁকবে তুমি, যদি একটা বর্গ লিখেছি আমরা এ বি সি ডি, এ বি সি ডি এটা বর্গ লিখেছি আমরা। এই বর্গ যে কোনো বাহু, মানে ওই বর্গ 4টা বাহু সমান, তাই তো, যে কোনো বাহুর একটু মধ্যবিন্দু নাও। আমরা বিসি বাহুর মধ্যবিন্দু এক্স নিয়েছি, এই বিন্দু নিলাম মধ্যবিন্দু, মানে মধ্যবিন্দু থাকলে কি হবে, এই দুটো এদের সমান হবে, ঠিক না, এদের সমান, তার মানে বি এক্স ওয়ান এক্স সি লিখতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। আবার লিখতে পারবো কি, বি এক্স ওয়ান এক্স সি লিখতে পারবো না, লিখলাম। আবার কি লিখতে পারবো, যে হাফ বিসি সমান bx সমান xc, মানে এটা তো হচ্ছে মনে কর মধ্যবিন্দু, মানে সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে হাফ বিসি সমান লিখতে তো আমাদের কোনো সমস্যা নাই। আবার দেখো যেহেতু বিসি সমান সিডি সমান এডি সমান এবি, মানে 4টা বাহু সমান, আমাদের তো বর্গ তো 4টা বাহু সমান হবে,
তাহলে আমরা কি লিখবো, কি লিখতে পারবো, দেখো হাফ এখানে এই বিসি তাই এই বসিয়ে দিলে কোনো সমস্যা আমাদের হবে না। তাহলে আমরা কি লিখতে পারবো, হাফ এ বি সমান বি এক্স, এগুলো লিখতে পারবো, কিন্তু কোনো আমাদের সমস্যা নাই এখানে। দেখো আমরা লিখেছি কি, দেখো এখানে আমরা লিখেছি bx মানে bx সমান হাফ বিসি। দেখো bx আমরা বললাম না, bx তো এই যে বিন্দুরা দুটো সমান সমান করেছে, দুটো সমান, তাহলে কি লিখলাম যে bx সমান হাফ বিসি লিখেছি এখানে। তাহলে xc সমান হাফ বিসি, ঠিক না, এই দুটো যেহেতু সমান। তারপরে আবার দেখো এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক এখানে হয়েছে, তার মানে এই দুটো তো দ্রুতক করে তো বিসি হয়েছে, দুটোই সমান। তাহলে বিসি সমান হাফ হাফ বিএক্স, টু বিএক্স বা বিএক্স সমান হাফ বিসি বলতে পারি। বিএক্স সমান হাফ বিসি আমরা লিখলাম এখানে। আবার দেখো এক্স সমান হাফ বিসি লিখলাম। এখন দেখো কি লিখতে পারি, এক্স ডি সমান এক্সি। একটা কথা বলে নিই যে এই কথাটা লেখার আগে, যে এই মধ্যবিন্দু তো পেলাম, এই মধ্যবিন্দু থেকে আমরা একটা সমান একদম অন্য অন্য বিপরীত কোন বিন্দু থেকে যোগ করলাম, এই বাহুর সাথে এই বিন্দু যোগ করলাম। এই যে দূরত্বটা না, আমরা যদি পেন্সিল কম্পাস ব্যবহার করি, যে এই দুটোরা এখান থেকে একটা কম্পাস দিয়ে, কম্পাসে একটা ফোঁটা এখানে দিলাম আর একটা দিলাম এখানে, দিয়ে যে মাপটা পাবো সেটাকে একটা বৃত্তের ব্যাসার্ধ ধরে সেটা কিন্তু আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকতে পারি। এই বৃত্তচাপটা মনে করো এখানে ব্যাসার্ধ ধরলাম, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ ধরলাম, মানে কম্পাস ব্যবহার করে, কম্পাসে যেটা ইয়ে আছে যে কাঁটাটা এটা এখানে দিলাম, দিয়ে যে পেন্সিলের ইয়েটা এখানে দিলাম, দিয়ে এই মাপ নিয়ে আমরা একটা ইয়া দিব, ব্যাসার্ধ ইয়া দিব, বৃত্তচাপ, বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ যেখানে শেষ হবে, আমাদের বৃত্তচাপ দিয়েছে এখানে, বৃত্তচাপ এখানে শেষ হয়েছে। তো এই যে এই পর্যন্ত তা শেষ হয়েছে, তাহলে এই যে এই পর্যন্ত শেষ হয়েছে এখানে, তাহলে এইটা আর এটা সমান হবে না, কারণ এই বৃত্তচাপ মানে এই ব্যাসার্ধ যদি সমান হয়, আমরা তো এই মাপের করে তো এটা নিছি, যদি এটা এখানে থাকতো এটা সমান হতো, এটা সমান হতো, এটা এখানে এটা সমান হতো এই পর্যন্ত থাকলে, তারপরে এটা সব সমান হতো, মানে একই বৃত্তচাপ, মানে বৃত্তের তো মনে করো একটা বৃত্তের ব্যাসার্ধ সব সমান সমান হয়, সেটা এদিকে থাক এদিকে থাক, একটি বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এক্স ডি সমান এক্সি, আমরা আয়তক্ষেত্র আঁকতে হবে, বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্র আঁকতে হবে, কারণ আমাদের গোল্ডেন রেশিও প্রমাণ করতে হবে। এই গোল্ডেন রেশিও প্রমাণ করার জন্যই কিন্তু মূলত এই বর্গক্ষেত্রকে আয়তে বানাতে হয়, ঠিক আছে। এই বর্গক্ষেত্র থেকেই আমরা এখানে মাপ নিয়ে এটা যেখানে শেষ হবে সেখানে সেই পর্যন্ত আমরা নিয়ে এই সময় এর সমান করে এক্সি লিখে দিচ্ছি, আমরা এক্স ডি সমান করে এক্সি লিখে দিলাম, তাহলে এক্স ডি সমান এক্সি লিখছি আমরা। এই যে বর্গ না, এই বর্গ থেকে আয়ত করলাম যে মাপ নিয়ে, তোমরা যদি যে কোনো মানে যে কোনো বর্গের এইভাবে মাপ ছোট বড় হতে পারে, ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো বর্গের এইভাবে মধ্যবিন্দু থেকে এই বিন্দুতে যোগ করে ব্যাসার্ধ মাপ পাবো, ওইটার সাথে ইয়া করে মাপ নিয়ে আমরা যদি একটা বৃত্তচাপ আঁকি যেখানে শেষ হবে এটা সমান হবে এই সরলরেখার সাথে, সেখানে শেষ হলে আমরা এইখানে দাগ দিয়ে দেবো, মানে এই মাপ করেই কিন্তু আমরা একটা আয়ত আঁকতে পারবো। এইভাবে যে আয়ত আঁকো তাহলে সেটা হয়ে যাবে গোল্ডেন রেশিও আয়ত, মানে সোনালী অনুপাতের আয়ত। আরেকটা কিছু বলে নি যে সোনালী অনুপাতের কথা, এটাকে ঈশ্বরের অনুপাত বলে, এটা আমরা জানি। এই সোনালী অনুপাত ব্যবহার করে কিন্তু তোমরা তোমাদের হাতের কবজি আছে না, হাতের কবজি বাদ দাও, তোমাদের মাজা, পা থেকে মাজা পর্যন্ত যেটুকু দূরত্ব, ওই দূরত্বকে মনে করো এক্স, আবার দেখো মাথা থেকে মাথা পর্যন্ত দূরত্ব সেটাকে মনে করো ওয়াই, এই দুটো যদি ভাগ দিয়ে আমরা পাবো 1.618, এই মান পাবো। এটা কিন্তু এই জন্য এটাকে ঈশ্বরীয় অনুপাত বলা হয়, শুধু মানুষের, শুধু আমাদের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো কিছুরই এটা হতে পারে, যেমন গাছের তুমি মাপবা এটা পাবা। আমরা ওই সম্পর্কে বেশি কথা বলবো না, এটা কিভাবে আসলে মানটা কিভাবে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করি, তাও আবার জ্যামিতির মাধ্যমে। দেখো আমরা এটা এঁকেছি সোনালী অনুপাতের নিয়ম ব্যবহার করে, এই নিয়মটা কিন্তু ব্যবহার করতে হবে। সোনালী অনুপাত হতে হলে কিন্তু আমরা এইভাবে চিত্র আঁকতে হবে, তাহলে কিন্তু সেটা সোনালী অনুপাতের আয়ত হবে। এই আয়ত কিন্তু খুব অসাধারণ আয়ত, কারণ এটা গোল্ডেন রেশিও দিয়ে তৈরি।
আবার দেখা যাক কি কি পাই আমরা, যে এবি সমান বিসি সমান সিডি সমান এডি, কারণ একটা বর্গ এবিসিডি তার প্রত্যেকটা বাহু সমান হয়। বর্গের সংজ্ঞায় আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহু সমান, এই জন্য আমরা লিখলাম, এটা কোনো লিখার সমস্যা নাই। এই দেখো হাফ বিসি সমান হাফ বিসি হাফ এবি লিখতে পারবো না? দেখো লিখলাম, কেন লিখলাম, এই দেখো এবি সমান বিসি, তাহলে দুই দিকে যদি হাফ গুণ করে দাও তাহলে তো কোনো সমস্যাই নাই। সমস্যা আছে যেহেতু দুটো সমান, যদি অর্ধেক হয় তাহলে তো কোনো সমস্যা নাই আমাদের, এই জন্য আমরা লিখলাম হাফ এবি সমান হাফ বিসি। আবার একটা জিনিস মজা জিনিস দেখো, তোমরা যদি ধরো এই যে এক্স ডিসি এটা ত্রিভুজ হয়েছে একটা, এই ত্রিভুজের এটা কিন্তু সমকোণ, এই কোণটা দেখায় যে এই কোণটা 90 ডিগ্রি। কারণ কি জানো, কারণ বর্গের তো সংজ্ঞায় আছে বর্গের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয়। প্রত্যেকটা কোণ সমকোণ না হলে সেটা বর্গ হবে না, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এক্স ডি সি এই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা একটা উপপাদ্য জানি, পিথাগোরাস উপপাদ্য নামে পরিচিত। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লিখতে পারি না, এখানে অতিভুজ কি, এই ত্রিভুজটাই যদি এক্স ডিসি, যদি এক্স ডিসি এই ত্রিভুজটাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কি, এটা 90 ডিগ্রি। এই কোণের বিপরীতে যেটা আছে সেটা হবে যে 90 ডিগ্রি সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ লিখলাম এটা এক্স ডি স্কয়ার লিখলাম। আবার দেখো ভূমি স্কয়ার, ভূমি কোণটা এক্স সি লিখলাম এক্স সি স্কয়ার। আবার দেখো লম্ব কোণটা, এই কোণ সাথে সংলগ্ন বাহু ডিসি লিখলাম ডিসি। এখন আমাদের তো বের করতে হবে এক্স ডি এর মান। আমাদের যদি গোল্ডেন রেশিও মানটা প্রমাণ করতে হয় কিভাবে আনা যায়, সেটার জন্য আমাদের এক্স ডি মান বের করতে হবে। এক্স ডি মান বের করার জন্য কি করি দেখো, এক্স ডি লিখলাম আমরা এখানে যে ছিল স্কয়ার ছিল, এটা তুলে দেবো। কিভাবে তুলবো দেখো, এই স্কয়ার যদি এদিকে আনা হয় তাহলে আমাদের সবাই জানি প্রায় আমরা যে রুট করতে হয়, এদিকে রুট দিলাম, রুট দিয়ে এক্স সি স্কয়ার লিখলাম প্লাস ডিসি স্কয়ার লিখলাম। ডিসি স্কয়ার বা সিডি স্কয়ার তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, আমি সিডি স্কয়ার লিখে ভালো, আমি ডিসি স্কয়ার লিখছি, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখো আমরা কিন্তু এক্স ডি মান পেয়ে গেছি, কারণ এই স্কয়ারকে আমরা এদিকে রুটে দিয়ে দিয়েছি। এখন আমরা যদি সুন্দর করে লিখি দেখো কি হয়, এই যে এক্স ডি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখলাম। এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা কেবলই বুঝলাম। তাহলে এক্স ডি স্কয়ার মান, এক্স ডি এর মান হবে কি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার, কোনো সমস্যা নাই এখানে। এখন আমাদের প্রয়োজন হবে এখন আমাদের প্রয়োজন মনে করো এই রেশিও তো অনুপাত, কিসের অনুপাত, এই অনুপাতটা হবে এই বাহুটা এবি বাহু, এই পুরো আয়তক্ষেত্রের একটি দৈর্ঘ্য একটি প্রস্থ। একটি দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যটা বি, সবচেয়ে বড় যেটা দৈর্ঘ্য হবে, যেটা প্রস্থ সবচেয়ে ছোট প্রস্থ দিলাম। তাহলে আমাদের মনে কর বি বাই এবি, এইটার মান বের করতে, এটার মান হবে 1.618, এই চিত্র দিয়ে আঁকলে সেটাই এখন আমরা প্রমাণ করছি। তাহলে তোমরা চাইলে এ এফ বাই এবি লিখতে পারতে, তোমাদের ইচ্ছা ছিল, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখতে পারো। আমরা এখন আপাতত এইভাবে ব্যবহার করছি, তোমরা এটা শিখে ফেললে তোমরা কিন্তু অন্যান্য বাহু দিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হতে হবে, এই সত্যটা মেনে তোমরা করতে পারবে। দেখো শুরু করি, বি বাই এবি এটা মান আমরা বের করবো। তার আগে আমাদের বিই বাই এবি মান বের করার আগে আমাদের বিই নিয়ে কাজ করতে হবে। এই মান বের করার জন্য বিই এর মানটা যদি আমরা সুন্দর করে জ্যামিতির নিয়ম অনুযায়ী এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিই বাই এবি বের করা খুব সহজ হয়ে যাবে। দেখো বিই সমান বিএক্স প্লাস এক্সি লিখছি, কেন লিখছি দেখো, সম্পূর্ণ বিইটা
সম্পূর্ণ বিটা তিনটা ভাগ, এখানে দেখো একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগে আছে। আমরা কি করলাম যে bx প্লাস xc লিখছি, কারণ দেখো bx প্লাস xc সমান কিন্তু be হয়, আবার bc প্লাস c সমান be হয়। আমরা একবারে লিখছি কি bx প্লাস xc, এখানে কোনো সমস্যা নাই, এটা কিন্তু খুবই মজার জিনিস। এখন দেখো হাফ bc সমান আমরা xc লিখেছি, কেন লিখেছি? এই দেখো যে bx আমরা আগেই বলেছি যে হাফ ab সমান হাফ বিসি। আমরা কিন্তু এই বিসি তে এবি বসাবো একটু পরেই, এটা এখন বলে রাখি আমরা হাফ বিসি এটা। আর এই যে বিএক্স আর এক্স এর সমান, কেন সমান? কারণ এক্স, কারণ এই যে দেখেন দেখো এক্স বিসি এর মধ্যে এই দুটো সমান, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি না বিএক্স সমান বিএক্স লিখলাম। এখন দেখো বিসি বাহুটা কি নিয়ে গঠিত? বিসি বাহুটা নিয়ে তোমরা যোগ করো যে বিএক্স প্লাস এক্সি নিয়ে গঠিত, ঠিক না? এক্সি সরি এক্সি হবে, এক্সি নিয়ে গঠিত। দেখো বিএক্স লিখলাম, আবার দেখো এই এক্সি যেহেতু সমান বিএক্স, তাহলে আমরা বিএক্স প্লাস বিএক্স লিখতে পারি, লিখেছি। তাহলে কি হবে বিএক্স টু বিএক্স। এখন অতএব বিএক্স সমান কি হাফ বিসি লিখলাম। আবার দেখো বিএক্স সমান হাফ বিসি, আবার হাফ বিসি সমান হাফ এবি, এখানে কিন্তু আমরা হাফ এবি লিখতে পারবো, হাফ এবি লিখতে পারবো, পারবো না? পারবো, অবশ্যই পারবো। এখন এক্সি এই যে এই ভাউটা সম্পূর্ণ আমরা কিভাবে এঁকেছি এই ভাউটা, যে এই মধ্যবিন্দু থেকে এখানে একটা ব্যাসার্ধ মাপ নিয়েছি, এখানে এই পর্যন্ত ডি পর্যন্ত, এই মাপ নিয়ে আমরা এটা বৃত্তচাপ এঁকে এই সমান করে একটি বাহু আঁকেছি। তাহলে এইটা আর এটা সমান, এটা আমরা বলেছি যে এক্সডি সমান এক্সি লিখেছি কিন্তু। তাহলে আমরা বলতে পারবো এক্সি সমান এক্স, হাফ এবি সমান হাফ এবি প্লাস এক্সডি সমান এক্সি, অবশ্যই লিখতে পারবো। দেখো কি লিখেছি আমরা, হাফ বিসি বললাম, হাফ বিসি প্লাস এক্সি লিখে দিছি। এবার দেখো হাফ বিসি প্লাস এক্সডি লিখে দিলাম, এই যে এক্সি সমান এক্সডি যেহেতু এই জন্য আমরা লিখেছি এখানে। আবার দেখো হাফ বিসি প্লাস এক্সি স্কয়ার রুট ওভার এক্সি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখেছি। কেন লিখলাম? এই দেখো আমরা একটু আগেই প্রমাণ করলাম, আমরা দেখছিলাম যে পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে আমরা এটা মান বের করেছি। এই যে পিথাগোরাস উপপাদ্য যে এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে আমরা এক্সডি সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এটা কিন্তু একই জিনিস, এক্সডি এর মান শুধুমাত্র এখানে বসাইছি, এখানে কোনো পরিবর্তন করিনি, শুধু এক্সডি এর মান বসাইছি। আবার দেখুন এই যে এখন এই লাইনটা দেখে কিন্তু খুব জটিল মনে হচ্ছে আমাদের, কেন মনে হচ্ছে? দেখো মনে হওয়ার কিছুই নাই। এই যে আমরা যেহেতু বললাম হাফ এবি সমান বিসি, তাহলে হাফ বিসি সমান হাফ এবি লিখতে পারবো না? লিখে দিলাম, এই যে হাফ এবি সমান হাফ বিসি। এই যে এটা আমরা এখানে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছি, এইগুলা মেনে কিন্তু আমরা এখানে বসাচ্ছি, তাছাড়া আর কিছু না। এবার এটাই আসলে আমরা এক্স স্কয়ার প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে পুট করে হাফ এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার লিখে চলে আসলাম। কেন 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 বলে দিই যে এক্সি সমান হাফ এবি লিখেছি, কেন যেহেতু এক্সি সমান হাফ বিসি লিখেছি, তাহলে হাফ বিসি সমান হাফ এবি আমরা এখানে লিখলাম। এই যে হাফ বিসি সমান হাফ এবি লিখেছি, তাহলে এক্সি সমানও কিন্তু হাফ এবি, যেহেতু এই দুটো সমান আর এটার সমান, তাহলে এক্স সমান হাফ এবি, এই জন্য হাফ এবি বসালাম। এর মান শুধুমাত্র এখানে বসাইছি, আর কিছু করি নাই, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, কারণ এক্স এর মান এক্স শুধু বসালাম হাফ এবি, তাছাড়া কিছু বোঝায়নি। আর সিডি সমান এবি লিখেছি কেন? এ সিডি বাহুটা, এই বাহুটা, আর এই যে এবি এই বাহুটা, যেহেতু এটা বর্গ তাহলে এই দুটো সমান অবশ্যই হবে, এই জন্য আমরা এখানে সিডি জায়গায় এবি লিখে দিয়েছি, আর কিছু করি নাই, শুধুমাত্র এইটুকু কাজ করলাম। এখন দেখো আমরা কিন্তু প্রায় সবকিছু এবি চলে এসেছে, আমাদের মূল উদ্দেশ্য ছিল যেটা নিচে থাকবে এই যে এই অনুপাতটা, এই অনুপাতের যে নিচে যেটা আছে এটা সব বের করা।
এটা আমরা এখন এখানে চলে এসেছি সব এবি। এখন আমরা এই রুটের ভিতরে যোগ বিয়োগ করবো, যোগ করলাম, এই রুটের মধ্যে যোগ আছে এই জন্য আমরা যোগ করলাম, যে যোগ করবো আর কি, যেটা এই যে যোগ করার আগে আমাদের স্কোয়ার গুলো বসে নেওয়া উচিত, বসে নিব। এই দেখো স্কোয়ার যেহেতু এখানে আছে সম্পূর্ণ ব্র্যাকেটে, মানে এ বির উপর স্কোয়ার হাফ এর উপর স্কোয়ার, তাহলে আমরা একবার লিখে দিতে পারি এ বি স্কোয়ার বাই 4 প্লাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার লিখে দিলাম, এটা তো কোনো দরকার নেই, তা আমরা লিখে দিচ্ছি এ বি স্কোয়ার বাই 4 প্লাস এ বি স্কোয়ার। এখানে কোনো সমস্যা নেই। এখন মূল সমস্যাটা আসবে যখন আমরা লিখবো যে এটা 5ab স্কোয়ার, এখন মাথাটা গোলমাল হয়ে যাবে। কেন যাবে, কেন যাবে আমাদের? কারণ এই যে আমাদের সম্পূর্ণ এখান থেকে 5টা আসলে করতে হচ্ছে, 5 তো আসার কথা না, এখানে 5 4 4 আছে কিন্তু 5 কোথায়, 4 5 তো নাই, কিভাবে আসলে দেখায়? যোগ করে দেখো ab স্কোয়ার বাই 4 প্লাস ab স্কোয়ার। এখন যোগ যদি আমরা এইভাবে করি নর্মালি, যে 4 কে লসাগু ধরলাম, ধরে যে ab স্কোয়ার হলো দিলাম, একবার হর ধরলাম, ধরে এটাকে আমাদের যদি যোগ করতে হয় তাহলে কি করতে হয়, যদি গুণ করতে হয় না, এর নিচে তো কোনো এক আছে, এক তো ধরি না, না ধরে কিন্তু আমরা 4 লিখে দিয়েছি, এই জন্য 4 এটা। তাহলে কি হবে, তাহলে এর সাথে এটা গুণ হয়, আমরা গুণ করে এটা কি লিখছি 4ab স্কোয়ার, পরিষ্কার করে লিখে দিই একবারে, যে ab স্কোয়ার বাই 4 প্লাস ab স্কোয়ার সমান 4 নিচে হর, ab স্কোয়ার থাকবে 4 এর উপরে, কারণ এটা নিচে একটা হর আছে আর এর হর 1 আছে, এর জন্য আমাদের গুণ দিতে হবে 4 এর সাথে ab, তাহলে 4ab স্কোয়ার আমরা লিখতে পারবো। এখন যোগ করো উপরটা, ab ab আছে, ab স্কোয়ার আছে, যোগ করলে কি হবে, এখানে 1 আছে, তাহলে 1 প্লাস 4 মানে কি 5, 5 5 ইনটু ab স্কোয়ার বাই 4। এই লাইনটা আমরা নিজে এখানে বসাইছি, আর কিছু করি না, এখান থেকে একবারে এখানে চলে আসছে, এই লাইনটা খুবই সহজে লিখে গেছে, কিন্তু দেখে মনে জটিল, কারণ রুটের ভিতরে আছে আর এটা একটু হালকা বড় অঙ্ক তো এজন্য মনে হচ্ছে। এখন দেখো আমরা রুটকে ভাঙবো, আমার রুটকে প্রথমে যাই 5 এর কাছে, 5 এর কাছে ভাঙি, রুটটা 5 দিয়ে ভাঙবে না, এজন্য রুটকে আমরা ভাঙলে তো হচ্ছে পয়েন্ট ওয়াইজ চলে আসবে, অসীম সংখ্যা হয়ে যাবে, এটা লিখলাম না, এই জন্য এটা রুট 5 লিখে দিলাম আমরা। এখন এই রুটটা এই বিষয়ে যাবো, আমরা জানি রুটের উপরে এখানে ওই সংখ্যা না লেখা থাকলে 2 ধরে নিই, এজন্য যেহেতু 2 আছে, 2 রুট আছে, তার মানে এই 2 এর সাথে 2 কেটে যাবে, তার মানে এরপর রুট চলে গেল, এরপর রুট নেই। আবার দেখো একটু 4 মানে কি 2 স্কয়ার, এই যে স্কয়ার আছে, এই স্কয়ার এর সাথে কেটে গেল, তাহলে 2 হয়ে গেল, এইভাবে লিখেছি আমরা এটা, এই জন্য লিখেছি যে √5 ab/2। এখন আমরা লিখেছি হাফ ab প্লাস, এখন আমাদের কমনের পালা, কমন নিলাম, কমন কি নিলাম, হাফ ab কমন নিলাম, এখানে দেখো ab আছে, সব জায়গায় ab হাফ ab আছে, আমরা হাফ ab কমন নিলে কি আসবে, এখানে হাফ ab কাটা দাও, প্রথমে যাবে এর কাছে, হাফ ab দিয়ে একে ভাগ করো, কত হবে 1 হবে, দিলাম 1, আবার প্লাস আছে এখানে প্লাস দিলাম, আবার দেখো এখানে আছে √5 ইনটু ab/2, ab/2 মানে কি, ab/2 মানে হচ্ছে হাফ ab, এর পাশে থাকা মানে এর সাথে গুণই থাকা, আমরা তো একবার করে দিছি গুণ, এই জন্য উপরে তুলে দিছি, কোনো সমস্যা নেই এখানে। এই জন্য আমরা যদি একে ভাগ দিই তাহলে পাবো √5, ab/2 দিয়ে ab/2 ভাগ দিলে তো √5 ইনটু 1, 1 তো লেখা তো প্রয়োজন নেই এখানে, তো এটা এইভাবে, এই জন্য আমরা এখানে হাফ ab ইনটু 1 প্লাস √5 লিখেছি। এবার দেখো কি করেছি আমরা, এই যে এবি টাকে আমরা বি এর নিচে আনছি, এতক্ষণ তো বি আছে, বি এখানে ছিল, আমরা প্রমাণ সৌন্দর্যের খাতিরে এটা এখানে না লিখে এখানে একবার লিখলাম, অতএব দিয়ে তোমরা লিখতে পারো যে বি এর নিচে, মানে আর গুণন করেছে এক কথায়, এই যে এখানে তো বি আছে, এই বিটা তো এখানে আছে,
এবি কে তুমি যদি আর গুণন করো তাহলে হাফটা নিচে চলে আসবে না, মানে বিটাকে নিচে চলে আসবে না এবিটা, এই জন্য নিচে দিয়ে দিয়েছি। নিচে দিয়ে 1+√5/2 লিখে দিয়েছি। কেন লিখলাম খেয়াল করো এখানে যে 1+√5, এখানে যদি এবি নিচে চলে আসে তাহলে কি থাকে, হাফ ইন্টু 1+√5 থাকে। আমরা যদি এটা পাশে থাকে গুণ আকারে থাকে এর সাথে গুণ আকারে তাহলে কি হবে, এর সাথে গুণ আসে সবসময়, তাহলে তোমরা কি লিখতে পারি, লিখতে পারি যে 1+√5/2, এই যে আমরা এটা এখানে লিখেছি। এখন তোমরা এই যে 1+√5 আমাদের প্রয়োজন ছিল কি, এই যে এটার মান বের করা, মূলত এই যে এটার মান বের করা, এটার মান বের করতে পারলেই কিন্তু আমরা এই যে এটার মান বের করতে পারবো, মানে এটার মান বের করলে এটার মান কিন্তু এটা হবে আমরা জানি, কিন্তু প্রমাণ করতে হয়েছে এটা, এই জন্য আমরা এত এত কাজ করে এখানে এই পর্যায়ে এসেছি। এখন 1+√5/2 এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও, সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে কাছে থাকলে তোমরা চেক করে দেখে নিতে পারো যে 1+√5/2 দিয়ে তোমরা হিসাব নিকাশ করলে আসবে কি, দেখো আসবে 1.618033989 এটসেট্রা আসবে, বুঝছো? এখানে অসীম হয়ে যাওয়ার কথা আর কি। এখন আমরা মানটা পেয়ে গেলাম, এই মানটা আমরা কিভাবে ব্যবহার করবো দেখো ফিবোনাচির ক্ষেত্রে। ফিবোনাচিতে তাই এতক্ষণ তো আমরা গোল্ডেন রেশিও নিয়ে কথা বললাম, এখন দেখো ফিবোনাচিতে তোমার যদি সূত্রটা বলে দিই, প্রথমে বলে দিই আমরা, এই যে f of n is equal to গোল্ডেন রেশিও in ফাই লিখবা, তুমি ডাইরেক্ট এখানে ফাই লিখে দিতে পারো। ফাই লিখলে তোমাদের পরীক্ষা খাতানো কাটবে না, কারণ এটা হচ্ছে গ্রিক অক্ষর, এটা প্রায় সবাই জানি আমরা। এই যে ফাই লিখলে ফাই টু দি পাওয়ার n/5, এই সূত্র যদি বসাও তাহলে কিন্তু আমাদের যে কোনো পদের মান বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের বলে যে 41তম ফিবোনাচি পদটা বের করো, 41তম, তাহলে বের করে নেওয়া যাক 41তম। আমরা 41তম বললাম, এখানে 41 বসাবো এই জায়গাটায়, n এর জায়গায় 41, যততম পদ বলবে সেখানে আমরা এখানে 41 দেবো। এখানে n আছে 41 দিলাম, এখানে n আছে 41 দিলাম, এখানকার n এর কাজ নেই, শুধু শো করা আর কি। তাহলে তোমরা f লিখতে পারো। এই যে আমরা কি করলাম যে f of 41 is equal to 1.61803399 to the power 41/5। এই যে বললাম যে n এর জায়গায় তোমরা যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা তোমরা এখানে বসিয়ে দিবে। আমাদের বলেছে যে 41তম পদটা বের করতে, আমরা 41তম পদটা বের করার জন্য এখানে 41 দিয়েছি পাওয়ারে। এখন তোমরা যদি এটা ক্যালকুলেটরে বসাও পেয়ে যাবো আমরা এর মান। দেখো কি আসে মান, এই যে মানটা চলে আসলো আমাদের, এই যে মানটা 165580142। এই মানটাই হচ্ছে এত বড় একটা সংখ্যা, এটা কিন্তু যোগ করে বের করতে পারবা, তোমাদের সময় লাগে কত বলো দিন একটা যোগ করে বের করতে। পরীক্ষায় তোমাদের মনে করো 1 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টা পরীক্ষা, এটা মার্ক হচ্ছে মনে করো 2 থেকে 3 মার্ক হবে। এই 2 থেকে 3 মার্ক বের করার জন্য তোমার এত সময় পাবা যে এত যোগ করে পাবা না, অবশ্যই এই জন্য আমাদের সূত্রটা লাগবে। এই সূত্রতে আমরা এখানে যততম পদ বলবে তততম পদ আমরা এখানে লিখে খুব সহজেই কিন্তু এর মানটা বের করে দিতে পারবো, এই পদটা বের করে দিতে পারবো। আচ্ছা তোমরা বলতে পারো 41 তো তুমি, আমি আন্দাজে লিখেছি অক্ষরটা, তোমার হিসাবে বের করবো অবশ্যই। তার আগে আমার সহজ সহজ একটা পদ বের করে দিই, সহজ 10তম পদ বের করেছে। দেখো এই 10তম পদ আমরা লিখেই দিয়েছি এখানে। যদি আমরা 10তম পদ বের করি, টু দি পাওয়ার 10 দিলাম, পাওয়ার 10 দিয়ে এটা 55 আসবে। আমরা তো একটু আগে দেখলাম যে হচ্ছে 10তম পদ হচ্ছে 55, তোমরা যোগ করে বের করতে পারো। দেখো তোমার যদি 10তম পদ আমরা হাতে হাতে কলমে বের করতে পারবা, যে তোমাদের সূত্র ভুল আসছে কিনা, এই ক্যালকুলেশন তো এটা আসবেই, কারণ আমি ক্যালকুলেটর ব্যবহার করি, তুমি ক্যালকুলেটর ব্যবহার করবা, এখানে কোনো সমস্যা নেই। এই যে 10তম বের করেছি, কারণ হচ্ছে যে তোমরা বলতে পারো সূত্র যদি ভুল হয় তাহলে আমাদের পরীক্ষায় নাম্বার কাটবে, ভুল আশা করি হবে না। এইটা এইটা তোমরা হাতে কলমে এইভাবে বের করবা, 0 1 এভাবে যোগ করে করে তোমরা 10তম পদ বের করতে পারবে। কিন্তু আমরা একটু আগে দেখাইছি, তোমরা ভিডিও
স্ক্রল করে এদিকে লিখতে পারো। এইভাবে 10 নম্বর পদ কিন্তু 55 আসবে। এই হলো আমাদের ফিবোনাচি পদের খুব সংক্ষিপ্ত ধারণা। মানে ফিবোনাচি পদ লিখতে অনেক কিছু করা যায়, যেমন মৌমাছি বাসা, মৌমাছির যে বংশ তালিকা, এটা কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, এইভাবে হতে 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 দুটো থেকে কত আসে, 2 আর 3 আসে, এভাবে কিন্তু মৌমাছির বংশ আসে। এই সম্পর্কিত আলোচনা ফিবোনাচি নিয়ে একটা বড় একটা হবে। আমরা শুধুমাত্র সংক্ষিপ্ত মানে ফিবোনাচি দিয়ে কোনো অঙ্ক দিলে, অঙ্ক নিয়ে আলোচনা করছি, ফিবোনাচি নিয়ে অত জ্ঞান দিচ্ছি না। অঙ্কটা যদি দেয়, আমাদের কোনো প্রশ্ন আসে, তাহলে ফিবোনাচি পদ কিন্তু বের করে ফেলতে পারবো সহজে। এই ছিল আমাদের আজকে ফিবোনাচি পদের ক্লাস। সবাইকে আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।